আজকের গল্প আত্মসম্মান, কলমে আমি, মল্লিকা হীরা। চারু, তোর লজ্জা করে না? তোকে এত অপমান করার পরেও তুই এখানে দাঁড়িয়ে আছিস। অবশ্য তোর জন্য এটা ঠিকই আছে। যার সামান্যতম আত্মসম্মান বোধ নেই তার কাছ থেকে আর কি বা আশা করা যায়? রাত্রেবেলা খাবার টেবিলে বসে বাড়ির বড় বউ চারুলতাকে কথাগুলি বলছিলেন বছর 40-এর রূপলেখা দেবী। এই চারুলতা হলো রূপলেখা দেবীর বড় ভাইয়ের স্ত্রী। না না, নিজের ভাইয়ের বউ সে নয়, তার সৎ ভাইয়ের বউ। কিন্তু আজও পর্যন্ত কোনো দিনও রূপলেখা দেবী তাদের সৎ ভাইয়ের চোখে দেখেনি। তার দুটো ভাইকে সে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে। যখন রূপলেখা দেবী 5 বছরের ছিলেন তখন তার আদরের মা তাকে ছেড়ে না ফেরার দেশে চলে যান। ওইটুকু ছোট বাচ্চাকে নিয়ে পলাশ লাহিড়ী পড়েছিলেন এক গভীর সমুদ্রে। এখান থেকে বেরোনোর পথ তিনি পাচ্ছিলেন না। মা অন্নপূর্ণা দেবী তখন অনেকটাই বিছানা শয্যা, কিন্তু মুখ তার বিরাম নেই। সারা দিন সাপ সাপান্ত করতেই আছে ওই একরত্তি রূপলেখাকে, যেটা আগে করতেন তার একমাত্র বৌমা অনুরাধাকে। তাকে তিনি পছন্দই করতেন না। আর তার সব থেকে বড় কারণ ছিল সে মেয়ে জন্ম দেওয়ার পর আর কোনো পুত্র সন্তান এই বংশে দিতে পারেনি বলে। এই সংসারের জন্য সারা দিন খাটতে খাটতে নিজের শরীরের দিকেও কোনো দিন খেয়াল করেননি। আর তাই তো তিনি এত বড় রোগ বাঁধিয়ে বসে রইলেন। মারণ রোগ থাবা বসালো তার দেহে। ওই ছোট্ট বাচ্চাটাকে রেখে চিরতরে বিদায় নিলেন অনুরাধা। রূপা যেহেতু তখন খুব ছোট, তাই সে এইসবের মানে কিছুই বুঝতে পারলো না। শুধু বুঝলো তার মা এমন কোথাও গেছে যেখান থেকে আর কোনো দিনও ফিরে আসবে না। আর তাই সে সেই কথা ভাবে আর সারাক্ষণ কান্নাকাটি করে। আর এইখানেই অন্নপূর্ণা দেবীর আপত্তি। তিনি বলতে থাকেন, অত কান্নাকাটির কি আছে বাপু? অপয়া মেয়ে ছেলে বিদায় নিয়েছে না, খুব ভালো হয়েছে। আমি আবার আমার ছেলের বিয়ে দেব। কিন্তু পলাশ কোনো মতে দ্বিতীয় বিয়ে করতে চায় না। তার কথা অনুযায়ী সে আবার বিয়ে করলে রূপলেখা আরো কষ্টে থাকবে। নতুন যে আসবে সে যদি রূপলেখাকে মন থেকে ভালো না বাসে তাহলে সমস্যা বাড়বে বই কমবে না। এইভাবে দিন যেতে লাগলো। পলাশ সকালে উঠে রান্না করে অফিসে চলে যেত, রূপাকে পাশের বাড়ির ছায়ার জিম্মায় রেখে। কিন্তু এইভাবে আর কতদিন? পলাশের কানে এসেছে ছায়ার উপরে তার শাশুড়ি খুব অত্যাচার করছে রূপাকে দেখছে বলে। এই কথাও কানে এসেছে ছায়ার শাশুড়িকে এই অশান্তির বুদ্ধি নাকি অন্নপূর্ণা দেবীই দিচ্ছেন। বয়সজনিত কারণে অন্নপূর্ণা দেবী তেমন হাঁটাচলা করতে না পারলে কি হবে? নিয়মিত কুট কাঁচালে বিকেল হলেই তার বাড়িতে চলতে থাকে। একদিন পলাশ সেই সব কথা বলে দুঃখ প্রকাশ করছিল তার খুবই কাছের বন্ধু অনিমেষের কাছে। তখন অনিমেষ বলে, দেখ বন্ধু, এইভাবে জীবন চলে না। কতদিন তুই এইভাবে চালাবি? রূপা ছোট, ও এইভাবে তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তুই একটা কাজ কর, তুই আবার বিয়ে কর। পরিবর্তনে জীবনের আরেক নাম। তুই নিজেকে শক্ত কর, আর বিয়ে করার জন্য নিজেকে মানসিকভাবে তৈরি কর। রাতে ছোট মেয়ের পাশে শুয়ে রয়েছে পলাশ। ঘুম আসছে না তার। বারবার করে অনিমেষের কথা তার মননে চিন্তনে এসে ঘোরাফেরা করছে। পাশে শুয়ে থাকা রূপার মাথায় হাত বোলাতে বোলাতে সারাটা রাত কেটে গেল। আজ রবিবার। পলাশ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে বন্ধু অনিমেষকে ফোন করে জানালো, ভাই, অনেক ভেবে দেখলাম মেয়েটার জন্য অন্তত বিয়েটা করা দরকার। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস ভাই। আমি অনামিকাকে বলবো তোর জন্য পাত্রী দেখতে। অনামিকা অনিমেষের স্ত্রী? হ্যাঁ, বলতে পারিস, কিন্তু রূপার কথাটা বলতে ভুল করিস না যেন। সেই কথার পর প্রায় 6টা মাস কেটে গেছে। আজ মন্দিরে গিয়ে পলাশ লাহিড়ী বিয়ে করবে সুমিতা সেনকে। সুমিতা অত্যন্ত গরিব ঘরের মেয়ে। 3 বোন তারা, আর এক ছোট ভাই আছে। বাবার নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। সেই সম্বন্ধের খোঁজ পাওয়া যায় অনামিকার বাবার বাড়ির দিক থেকে।
মেয়ের বাবা একেবারে লুফে নিয়েছে সম্বন্ধটা। দেখতে খুবই সাধারণ মেয়ে সুমিতাকে গরিব বাবা বিয়েই দিতে পারছিল না। সেখানে এত সুন্দর সরকারি চাকরিওয়ালা ছেলে কি হাতছাড়া করা যায়? তা যতই সে দোজবর হোক না কেন, তা যতই তার একটা মেয়ে থাকুক না কেন, সমস্ত কিছু শুনে তারা এক কথাতেই রাজি হয়ে গিয়েছিল। সুমিতাকে আলাদা করে জিজ্ঞেস করেছিল পলাশ যে সে তার ছোট মেয়েকে নিজের মেয়ের মতো আপন করতে পারবে কিনা। সুমিতা আশ্বাস দিয়েছিল, আর তারপরেই বিয়ের কথা এগিয়েছিল। ছোটখাটো ভাবে মন্দিরে বিয়েটা হয়ে গেল। আর সব থেকে অবাক করার বিষয় হলো, বৃদ্ধা অন্নপূর্ণা দেবীও আজ মন্দিরে এসেছে। মহানন্দে আছেন তিনি। যে মানুষটি বিছানা থেকে উঠতে পারতো না, সে আজ এত দূরে মন্দিরে পর্যন্ত চলে আসতে পেরেছে। তাহলে কি এতদিন সবকিছুই লোক দেখানো ছিল, যাতে মেয়েটার পিছনে খাটতে না হয়? সবই বুঝতে পারছে পলাশ, কিন্তু সে তো তার মাকে চেনে, তাই তার কিছুই বলার নেই। সেদিন রাতেই বিয়ে করে নতুন বউকে নিয়ে বাড়ি ফিরেছিল পলাশ। রূপা খুব খুশি। সারাক্ষণ সে তার নতুন মায়ের কাছে আছে। সুমিতাও তাকে আগলে আগলে রাখছে। আর এই ব্যাপারটা দেখে অন্নপূর্ণা দেবী মুখ বেঁকিয়ে মনে মনে বলছেন, খুব আনন্দ হচ্ছে রূপারানী, দাঁড়া কদিন যেতে দে, ছেলেপুলে আসুক ঘরে, তারপর তুই বুঝবি। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। না, এখনো পর্যন্ত খারাপ ব্যবহার করেনি সুমিতা রূপার সাথে। পলাশও আস্তে আস্তে সুমিতার প্রতি দুর্বল হয়ে পড়েছে, কারণ সত্যি সুমিতা সবকিছু ভালোভাবেই দেখে রাখছে। আর এদিকে অন্নপূর্ণা দেবীর গা জ্বলে পুড়ে যাচ্ছে রাগে। তার আরো 3 মাস পর সুমিতা একদিন পলাশকে জানালো যে সে মা হতে চলেছে। এদিকে রূপাও খুব খুশি, তার খেলার সাথী আসতে চলেছে শুনে। সুমিতা ও রূপাকে নিয়ে ভালোই দিন কাটাচ্ছে। অন্নপূর্ণা দেবীও খুব খুশি। এইবার যদি তার স্বপ্ন পূরণ হয়, যদি একটা নাতি আসে। হ্যাঁ, অন্নপূর্ণা দেবীর স্বপ্ন পূরণ হয়েছিল। সুমিতার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান আসলো। পলাশও খুব খুশি, রূপা তো আরো খুশি। সুমিতাও রূপাকে কাছে টেনে নিয়ে আদর করছে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু 2 মাস যেতে না যেতেই সুমিতার ব্যবহারে বদল দেখা যেতে লাগলো। এখন ঠিকমতো রূপাকে কাছে ডাকে না। সুমিতা প্রেগনেন্ট হওয়ার পর থেকে রূপা সব একা একাই করতে শিখে গেছে, কিন্তু তবু এখন আর ঠিকমতো কথাও বলে না সুমিতা রূপার সাথে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো, অন্নপূর্ণা দেবীর সাথে ইদানিং সখ্যতা বেড়েছে সুমিতার। আর সব সময় কি যেন তারা আলোচনা করতে থাকে। পলাশ সামনে যেতেই চুপ করে যায়। মেয়েটাও তার চুপচাপ হয়ে গেছে। স্কুলে পড়ে মেয়েটা। গৃহশিক্ষক অভিযোগ করছে পলাশকে যে রূপা ঠিকমতো হোমওয়ার্কও করে না। পলাশ সেই কথা রূপাকে বলাতে রূপা কাঁদতে কাঁদতে বলে, আমি কি করে করব বাবা, আমি তো স্কুলে যাই, স্কুল থেকে এসে সময় পাই না, বাড়ির কাজ করতে হয়। এই কথা শুনে পলাশের বুঝতে অসুবিধা হলো না যে বাড়িতে কি হচ্ছে তার অবর্তমানে। সেদিন রাত্রে খেতে বসে পলাশ কড়াভাবে সুমিতাকে বলে যে, তোমরা রূপাকে দিয়ে কাজ করাও। ইদানিং আমি দেখতেও পারছি যে তুমি রূপার আর খোঁজ নাও না, কিন্তু কেন? সুমিতা তখন গলার জোর বাড়িয়ে বলতে থাকে, আমি অনেক করেছি, আর পারবো না। আমার ছোট ছেলে, ওকেও তো দেখতে হবে। তুমি আছো তো তোমার মেয়েকে দেখার জন্য। আর ও এখন সব করতে পারে নিজের থেকে। এখন থেকে আত্মনির্ভরশীল হতে হবে ওকে। যার মা থাকে না তাকে এমনই করতে হয়। এই কথার কি উত্তর দেবে পলাশ? এই কারণেই সে আর বিয়ে করতে চাইছিল না। সব কেমন যেন ওলট পালট হয়ে গেল। তার মাও এখন বৌমার তালে তালে কথা বলছে। বলবেই তো, সবকিছুর মূলে তো এই মানুষটি। সময় চলে তার নিজস্ব গতিতে। সেইভাবে দেখতে দেখতে 20টা বছর পার হয়ে গেছে। রূপলেখা সদ্য নিজের চেষ্টায় এসএসসি দিয়ে ইতিহাসের শিক্ষিকা হয়েছে। এই জায়গায় পৌঁছতে তার কত যে বাধা অতিক্রম করতে হয়েছে সে শুধু রূপাই জানে। বাবা পলাশ সবসময় তার পাশে থেকেছে। তার পড়াশোনার কোনো খামতি রাখেনি তার বাবা। সৎ মায়ের গঞ্জনা ও ঠাকুমার কটু কথা সহ্য করতে করতে সে বড় হয়েছে। বড় ছেলে হওয়ার 2 বছরের মাথায় সুমিতা আর একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। আর তখন সুমিতার শরীর একটু অসুস্থ হয়ে যাওয়ার দরুন 2টো ছোট বাচ্চা 8 বছরের দিদির কাছেই মানুষ হতে লাগলো।
জীবনের ঘাত প্রতিঘাত তাকে অনেকটা বড় করে তুলেছিল। ঠাকুমা বয়সজনিত কারণে পরলোক গমন করলেন। সুমিতাও নিজেকে নিয়ে থাকতে শুরু করলো। আর তখন থেকে রূপা অনেকটা স্বাধীনতা পেয়েছিল। নিজের মতো পড়াশোনা করত আর দুটো ভাইকে দেখত সে। দুই ভাই শৈবাল আর মলয় দিদি বলতে ছিল অজ্ঞান। দিদির কথাই শিরোধার্য। আস্তে আস্তে পলাশও জীবনে উন্নতি করতে লাগলো। বিরাট বড় বাড়ি বানিয়েছিল পলাশ সেইখানে। এইভাবে তাদের তিনজনের বড় হয়ে ওঠা। রূপা এখন নিজের মতো চলে। মা সুমিতার সাথে তার লক্ষ যোজন দূরত্ব। কেউ কারোর সাথে তেমন কথাও বলে না দরকার ছাড়া। সুমিতাও গুরু গম্ভীর রূপাকে একটু এড়িয়েই চলে। হ্যাঁ, রূপা নিজেকে ঠিক এইভাবেই তৈরি করেছে। ছোটবেলা থেকে কষ্ট পেতে পেতে নিজেকে সে খাঁটি সোনা করতে পেরেছে। বাবা পলাশেরও বয়স হয়েছে। বয়সজনিত কারণে সবসময় এটা ওটা লেগেই আছে। রূপা একমাত্র তার বাবাকেই দুটো মনের কথা বলে। দুই ভাই এখনো পড়াশোনা করছে। তারা দিদিকে খুব মানে। বলতে গেলে তারা ভয়ও পায় সবসময় গম্ভীর হয়ে থাকা দিদিকে। কিন্তু একদিন সুমিতা দেবী আর পলাশ বাবুর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। সব কথাই কানে আসে রূপার। বাইরে লিভিং রুমে বসে রূপা স্কুলের খাতা দেখছিল। সুমিতা দেবীর জোরে চিৎকার তার কানে আসে। কি ভেবেছে কি তোমার ওই মেয়ে? যা খুশি তাই করবে? চাকরি পেয়ে মাটিতে আর পা পড়ছে না তোমার ওই গুণধরী মেয়ের। বিয়ে করবে না বলছে। কেন, কি এমন হলো যে বিয়ের প্রতি অনীহা সৃষ্টি হয়েছে তোমার মেয়ের? শোনো, বিয়ে না করে আমার এই বাড়িতে থাকা আমি কিন্তু কোনোভাবেই মানবো না। বুঝতে পেরেছো তুমি? পলাশ বাবু তখন ঝাঁঝালো গলায় বলছেন, একটু ভুল বলে ফেললে তুমি। এটা তোমার বাড়ি নয়। এই বাড়ি আমি সমান সমান 3 ভাগ করে রেখেছি। আমার মেয়েরও এই বাড়িতে অধিকার আছে। তোমার নামে আমি মোটা টাকা ব্যাংকে রেখেছি, কিন্তু বাড়ি তোমার নামে নয়, এটা তুমিও জানো। তাই যা বলবে একটু ভেবেচিন্তে বলো। আর আমার মেয়ে বিয়ে করবে কি না করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তাই কখনো এই সব কথা আর দ্বিতীয়বার বলবে না। সুমিতা দেবীও চুপ হয়ে যায়। সত্যি তো, বাড়ি তো তার নামে নয়। খুব বুদ্ধি এই পলাশের। মেয়েকে কিভাবে নিজে মানুষ করে ফেললো। সুমিতা ভেবেছিল এই মেয়েকে সে কাজের লোক বানিয়ে রাখবে, কিন্তু সে গুড়ে বালি। মেয়েকে শিক্ষিতা আত্মনির্ভরশীল বানালো। তার সামনে কথাই বলা যায় না। সারাক্ষণ নিজেকে এমন গণ্ডির মধ্যে রাখে যে কথা বলতে গেলেই ভয় লাগে। তাই সে মুখ গম্ভীর করে সেখান থেকে বেরিয়ে গেল। এতক্ষণ রূপা সবই শুনেছে। বিয়ের কথা ভেবে তার চোখ ফেটে জল বেরিয়ে আসলো। সত্যি, এই পৃথিবীতে যাকে সে কাছে পেতে চায় সেই দূরে চলে যায়। শুভকে সে কত আপন ভেবেছিল, কিন্তু সেই মানুষটি তার সাথে এমন করলো। সুমিতাকেও তো কত ভালোবেসেছিল ছোট্ট রূপা, কিন্তু সেও শেষমেশ সৎ মায়ের মতো ব্যবহার করা শুরু করলো। আর কাউকে সে কোনোদিনও আপন ভাববে না, কাউকে না, কোনো দিনও না। চোখের জল খাতাগুলোকে ভিজিয়ে দিচ্ছিল। তাই রূপা খাতাগুলোকে বেঁধে নিয়ে ঘরে চলে গেল। এই মুহূর্তে একটু গল্পের বই তার পড়তেই হবে, না হলে সে নিজের মনকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারবে না। দেখতে দেখতে 10-10টা বছর কেটে গেল। কালের নিয়মে রূপার বাবা তাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। রূপা আরো একা হয়ে গেছে। এখন রূপা নিজেকে আরো গুটিয়ে নিয়েছে। সর্বক্ষণ গিরিবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়েই থাকে, কিন্তু তারাও রূপলেখা ম্যাডামকে খুব ভয় পায়। নিজের বাহিরের আবরণটাকে সে এইভাবেই তুলে ধরেছে সবার সম্মুখে। বড় ভাই শৈবাল একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, এখনো বিয়ে করেনি সে। আর ছোট ভাই মলয় সিভিল ইঞ্জিনিয়ার। দুই ভাই প্রত্যেক দিন দিদির সাথে একবার হলেও দেখা করে। দিদির খবরাখবর নেয়। দিদিও নিজের অনুভূতিটা সংযত করে ভাইদের সাথে কথা বলে। একদিন সুমিতা দেবী এসে শৈবালকে বলে, চাকরি তো পেলি প্রায় 5 বছর হয়ে গেল, বিয়ে করার কথা বললে ঝাঁঝিয়ে উঠিস আমার উপরে। আমারও ইচ্ছে করে না নাতি নাতনির মুখ দেখতে। নাকি তুইও তোর আদরের দিদির মতো সারা জীবন আইবুড়ো থাকতে চাস? মা, তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু দিদির নামে একটা কথাও তুমি বলবে না। ঠিক আছে, তুমি চাও তো আমি বিয়ে করি? হ্যাঁ, আমি রাজি। আমার নিজের কোনো পছন্দ নেই। তুমি যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করতে রাজি আছি। এবার যাও এখান থেকে, এখন আমার অফিসের কাজ আছে।
সুমিতা দেবী তো ছেলের কথায় খুব খুশি হলেন। তিনি মনে মনে ভাবলেন, যাক, কথাতে কাজ হয়েছে। এইবার আমি আমার নিজের মনের মতো মেয়ে নিয়ে আসব। আমরা শাশুড়ি বৌমা মিলে ওই অহংকারী রূপাকে শায়েস্তা করব। সারাদিন শুধু নিজের মতো থাকা না, কাউকে মানুষ বলে জ্ঞান না করা। এইবার দেখবি তুই মজা, রূপা রানী। শুরু হয়ে গেল সুমিতা দেবীর নিজের মনের মতো বৌমা খোঁজা। তিনি তার নিজের মনেই বলতে থাকেন, না না, কোনো শিক্ষিত মেয়ে আমি খুঁজবো না। দেখছি তো শিক্ষিত হলে কি দেমাগ হয়, মাটিতে যেন পা পড়ে না তাদের। আমি অল্প শিক্ষিত ঘরোয়া মেয়েই আমার ছেলের জন্য খুঁজবো। সে সারাদিন আমার কথা শুনে চলবে, আমি যা বলবো তাই করবে। সেই মতো সুমিতা দেবী নিজের বাপের বাড়িতে কদিনের জন্য থাকতে যায়। লক্ষ্য একটাই, বেছে বেছে একটা সরল অল্প শিক্ষিতা মেয়ে। বাপের বাড়িতে তার মা বাবা কেউ আর এখন বেঁচে নেই। পলাশ অনেক আগেই তাদের বাড়িটিকে পাকা করে দিয়েছিল সুমিতার আবদারে। মেজ বোনের গরিব ঘরে বিয়ে হয়েছে, তাই তার সাথে সম্পর্ক রাখতে নাকি সুমিতা দেবীর মানে লাগে। ছোট বোনের বিয়ে পলাশ তার এক বন্ধুর ভাইয়ের সাথে দিয়েছিল। দেখতে শুনতে ভালো ছোট বোন সুজাতা, তাই তার সাথে একটু ভালো সম্পর্ক আছে সুমিতা দেবীর। ভাইয়ের ছোট একটা দোকান আছে। ভাইয়ের বউকেও সবসময় হেয় করে সুমিতা, আসতেই চায় না এই গরিব বাবার বাড়িতে। তাই আজ যখন সে এলো, ভাইয়ের বউ ভারী ব্যস্ত হয়ে পড়ল কি দিয়ে বড়লোক বড়দিকে আপ্যায়ন করবে। আর তার করুণ অবস্থা দেখে সুমিতা দেবী জানিয়েছিলেন যে, এত ব্যস্ত হতে হবে না তোমায় মালা, আমি টাকা দিচ্ছি। আমি হয়তো 2-1 দিন থাকবো এখানে, আমার একটু কাজ আছে, তাই এই টাকা দিয়ে একটু ভালো বাজারঘাট করো। সেই কথা শুনে মালা তখন জানায়, ছি ছি বড়দি, আপনি আমাদের বাড়িতে এসেছেন আর আপনার টাকাতে আপনাকে যত্ন করব? না না দিদি, আপনার ভাইয়ের এইটুকু সামর্থ্য আছে তার দিদিদের আপ্যায়ন করার। থাক, আর বড় বড় কথা বলতে হবে না, জানি কত সামর্থ্য আছে। বেশি ঢং না করে টাকাটা রাখো, আর এখান থেকে বাবানের জন্য একটা চকলেট কিনে দিও। তাড়াহুড়োতে এসেছি তো, তাই তেমন কিছু আনা হয়নি। অগত্যা টাকাটা নিতেই হয় মালার। তার চোখ ফেটে জল বেরিয়ে আসতে চায়। সবই বলেছে তার স্বামী তাকে, কিভাবে তারা বড় হয়েছে, কিভাবে তার বড়দির বিয়ে হয়েছে, আর আজ সেই দিদি সব ভুলে গেল। ছোট ভাইপোর জন্য কোনো জামা তো ছাড়ো, একটা চকলেট পর্যন্ত নিয়ে আসতে পারল না, এতই ব্যস্ত। সেই কোন অন্নপ্রাশনে এসে একটা সোনার চেন দিয়েছিল, তাও তার স্বামীর কথায় দিয়েছিল। কত অশান্তি করেছিল সেই দিন এই দিদি, কত বাজে কথা বলেছিল মালাকে আর মালার বাপের বাড়ির লোককে। তারা কোনো সোনা দিতে পারেনি বলে। সত্যি, টাকা থাকে যার, ক্ষমতা থাকে তার। মালা সেই সব কথা মনে রাখতে চায় না, তাই সব ভুলে সে আজও সেই দিদিকেই কত আদর যত্ন করার কথা ভাবছিল। কিন্তু সেই দিদি তার ব্যবহার দেখিয়ে দিল। সে মনে মনে ভাবল, থাকবে তো 2 দিন, থাক, যা বলছে বলুক, আমি নিজের মতো আপ্যায়ন করব। সুমিতা দেবীর শুরু হয়ে গেল নিজের মনের মতো বৌমা দেখা। এই একদিনের মধ্যে ঘটকের সাহায্য নিয়ে প্রায় 5টা মেয়েকে তিনি দেখতে গেছেন। না, তার পছন্দ হচ্ছে না কোনো মেয়েকেই। তিনি মনে মনে বলতে থাকেন, একটা মূর্খ মেয়ে পাচ্ছি না কোথাও। সব গরিব বাবা মা এখন মেয়েদের উচ্চশিক্ষিত করার জন্য উঠে পড়ে লেগেছে। আর যে কটা মেয়ে দেখলাম তাদের তো অহংকারে মাটিতে পা পড়ে না। একটা মেয়ে তো বলেই বসলো বিয়ের পরেও তাকে পড়াশোনা করতে দিতে হবে। আরে মুখপুরি, শিক্ষিত মেয়ে যদি লাগতো তাহলে তোর মতো হাবাতে ঘরে মেয়ে খুঁজতে আসতাম না, আমাদের চেনাশোনা বড়লোক বাড়ির মেয়েই আনতাম। আর এই ঘটককেও বলিহারি চাই, এতবার করে বললাম অল্প শিক্ষিত মোটামুটি দেখতে মেয়ে দেখাতে, তা না, সব বিয়ে পাস MA পড়া মেয়ে দেখাচ্ছে। বলে কিনা, ম্যাডাম এরা সব ঘরোয়া, বাড়ির সব কাজ করতে পারে। আরে ভাই, শুধু বাড়ির কাজ করার জন্য নাকি, আমার কথায় ওঠবাস করার মতো মেয়ে চাই। আর এরা যতই গ্রামের গরিব ঘরের মেয়ে হোক না কেন, বেশি শিক্ষিত যেহেতু হয়েছে সেহেতু এরা প্রতিবাদ করতে জানবে। প্রতিবাদ করার মেয়ে তো আমি চাই না। কালকে 2টো মেয়ে দেখার আছে, পছন্দ হলে ভালো, না হলে ছোট বোনকে বলবো ওদের চেনাশোনা কোনো সরল মেয়ে আছে কিনা। এইসব কথাই রাতে খেতে বসে বসে ভাবছিল সুমিতা দেবী। তখন ভাই সমীরের ডাকে তার সম্বিত ফেরে। কিরে বর্দি, কখন থেকে তোকে মালা ডাকছে যে আর রুটি দেবে কিনা, তুই তো একটা ডাকেও সাড়া দিচ্ছিস না, কি সব ভাবছিস বসে বসে এত? একটু চমকে উঠে সুমিতা দেবী বললেন,
না না, আমি আর রুটি নেব না। আমি এই রুটি খেতে পারছি না। কি আটার রুটি করেছো এটা? আমি খেতেই পারছি না। আরে বাবা, সকালে টাকা দিলাম তো আর এমনি এমনি না। দুপুরে ভালো ভালো রান্না করেছো ঠিক আছে, কিন্তু এখনো একটু ভালো আটা দিয়ে রুটি করতে পারতে। তোমাকে যা টাকা দিয়েছি সেই টাকা শেষ হবার কথা নয়, কালও খুব ভালোভাবে চলে গিয়ে টাকা থেকে যাবে। ভারী চালাক তো তুমি মালা। তাহলে বাকি টাকা কি তুমি সরিয়ে ফেলেছো? মালা কোনো কথা বলতে পারছে না, চোখ দিয়ে তার অনবরত জল পড়েই চলেছে। সেই দেখে তার স্বামী সমীর বলে, কি ব্যাপার মালা, তুমি দিদির কাছ থেকে টাকা নিয়ে দিদিকে খাওয়াচ্ছ? ছি মালা, তুমি তো এমন নও, তুমি এটা কি করে করতে পারলে? আমি সত্যি ভাবতে পারছি না, আমি এতদিন তোমায় তাহলে ভুল চিনেছিলাম। মালা তখন কাঁদতে কাঁদতে উত্তর দেয়, আমি কি করব একটু বলতে পারো? কোন পথে যাব আমি? দিদি সকালে টাকা দিতে চেয়েছিল, আমি নিতে চাইনি, কিন্তু দিদি শেষে এমন এমন কথা বলল যে আমার নিতেই হলো টাকাটা। কিন্তু বিশ্বাস করো, সেই টাকার একটা টাকাও আমি খরচা করিনি। দুপুরের খাসির মাংস, গলদা চিংড়ি, পাবদা মাছ সব আমি আমার জমানো টাকা থেকে তোমাকে আনতে দিয়েছি। এই কথা বলে কাঁদতে কাঁদতে মালা তার আঁচলের খুঁট থেকে ৩,০০০ টাকা বের করে তার স্বামীকে দেখায় আর বলে, এই দেখো, আমি টাকাটা সেইভাবেই রেখে দিয়েছি। ভেবেছিলাম দিদি বাড়ি যাওয়ার দিন দিদিকে দিয়ে দেব। আর হ্যাঁ, বিশ্বাস করো, আমি শুধুমাত্র দিদির জন্য আজকে পল্টুর দোকান থেকে আশীর্বাদ আটা এনেছিলাম, তাই দিয়ে রুটি করেছি। তবুও দিদি কথা শোনালো। আমি আর কি করব বলতে পারো তুমি? সমীর কোনো কথা বলতে পারছে না, কি বলবে সে তো জানে তার বড়দি কেমন। যে বড় ঘরে বিয়ে করে চলে যাওয়ার পর থেকে আর কোনোদিনও তেমন গরিব বাবা মা ভাই বোনেদের খোঁজ নেয় না, সে আর যাই হোক তাদের শুভাকাঙ্ক্ষী তো নয়। কিন্তু তবুও যখন বাড়িতে এসেছে তখন ওদের মতো খারাপ ব্যবহার তো আর করতে পারি না। সমীর কোনো কিছুই না বলে থালায় থাকা অর্ধেক রুটি শেষ করে হাত মুখ ধুয়ে ঘরে চলে যায়। আর এদিকে সুমিতা দেবীর আগে গজগজ করতে থাকেন, এত বড় সাহস, আমাকে টেক্কা দেওয়া, নিজের টাকা দিয়ে খাওয়াচ্ছে আমাকে। আরে বিপদে পড়েই এসেছি, নইলে কি আরে হাওয়াতে বাড়িতে কোনোদিনও আসতো? কখনো নয়। থাক, আজ আর কিছু বলা যাবে না, ভালোই ভালোই কাজটা মিটলে হয়, আর কোনোদিনও এখানে আসবো না। এই কথা ভাবতে ভাবতে থালার খাবার থালায় রেখে সে উঠে হাত মুখ ধুয়ে ঘরে চলে যায়। আর মালা চুপচাপ সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে, মানুষ এত নিষ্ঠুর হয়? সৎ মেয়েটাকে তো দেখলই না, যার জন্য পলাশ দাদা ওকে বিয়ে করে নিয়ে গিয়েছিল। সারা জীবন ওই মেয়েটাকে দূরে দূরেই রেখেছে। তাও ভগবানের অশেষ কৃপা যে মেয়েটাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছে। কি ভালো ওই মেয়েটা, মাঝে মাঝে আমাদের কাছে পর্যন্ত ফোন করে খোঁজ নেয়। কে হয় আমাদেরও? কেউ তো হয় না, তা সত্ত্বেও আমাদের সাথে সম্পর্ক রেখেছেও। এই তো বাবান হওয়ার সময় কতগুলো টাকা দিয়ে সাহায্য করলো, আর দিব্যি দিয়ে দিল যেন এই কথা কখনো কাউকে না বলি। ভগবান আছে গো বর্দি, তুমি একদিন না একদিন শাস্তি পাবেই, এই আমি আজ বলে দিলাম। পরের দিন সকাল হলো। হালকা ব্রেকফাস্ট করে সুমিতা দেবী ঘটকের সাথে বেরিয়ে গেল প্রথম মেয়ে দেখতে। কিন্তু গিয়ে দেখলো মেয়ে অল্প শিক্ষিত হলে কি হবে, মেয়ের দুই দাদা, দুটো দোকান আছে, বোনকে তারা খুব ভালোবাসে। না না, এই মেয়ে নেওয়া যাবে না। এমন এমন হলে দাদাদের বলে দিলে আর এক সমস্যা, একটু অসহায় মেয়ে দেখে নিতে হবে যার বিয়ের পরে কোথাও যাওয়ার জায়গা থাকবে না। সেই মতো সেইখান থেকে বেরিয়ে সোজা চলে গেল পদ্মপুকুর গ্রামে। গ্রামটা সত্যি সুন্দর। এক বড় পুকুরের পাশ থেকে গিয়ে মাঠের ভিতরে মেয়ের বাড়ি। দেখে মনে হচ্ছে সত্যি গরিব। ভিতরে গেলে এক মহিলা তাদের বসতে দিলেন। মহিলাটির বয়স ওই ২৭-২৮ মতো হবে। ঘটক জানালো এটি মেয়ের বৌদি, যার নাম কমলা। কমলা এইবার তাদের সামনে তার মুখ খুলল। মুখ তো নয়, যেন নর্দমা। শুনেন দিদি, এই মেয়ে নিয়ে আমরা অনেক জ্বালায় আছি। বাপ মাসি কোন জন্মে মরিছে, তারপর দাদার ঘাড়ে চেপেছিল। আমি আসার পর উচ্চ মাধ্যমিক পাশ করলু, কিন্তু ওই হাওয়াতে মেয়ের সেরা কাথায় শুয়ে লাখ টাকা দেখার স্বপ্ন, সে নাকি আরো পড়তে চাই। আমি বলে দিচ্ছি আমার স্বামীরে যে আর টাকা আমি খরচা করতে দিচ্ছি নে।
তারপর আমার কথাতে আর পড়ায়নি ওর দাদা, সেই থেকে বাড়ির কাজ করে আর ওই সেলাই করে। হ্যাঁ, সেলাইটা খুব ভালো পারে। তাই আমার সোজা কথা, যদি মেয়ে পছন্দ হয় তো নিতে পারেন, কিন্তু ওই মেয়ে যেন আর আমার বাড়ি মুখো না হয়, এই আমি বলে দিলুম। এটাই তো চাইছিল সুমিতা দেবী, যে মেয়ে এতটাই অসহায় হবে যার হাজার কষ্ট হলেও বাপের বাড়ি যাবে না। তখন সুমিতা দেবী জানায়, ঠিক আছে, ডাকুন আপনাদের মেয়েকে। সারু, এই সারু, কই গেলি? এদিকে এসে আমাকে উদ্ধার কর দেহি। একটা ছাপা শাড়ি পরিহিতা, উজ্জ্বল বর্ণা সুশ্রী মেয়ে এসে দাঁড়ালো সুমিতা দেবীর সামনে। তারপর ঝুঁকে প্রণাম করলো। সুমিতা দেবী যা যা জিজ্ঞেস করলো সমস্ত উত্তর শান্তভাবে দিল। তারপর আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। সুমিতা দেবীর খুব পছন্দ হয়েছে এই মেয়েকে। যা যা চেয়েছিলেন তিনি সব প্রায় মিলে গেল। অল্প শিক্ষিতা, অসহায়। হ্যাঁ, ভেবেছিলেন একটু দেখতে মোটামুটি মেয়ে হবে, কারণ বেশি সুন্দরী মেয়েদের আবার নাকি বেশি গুমোট। সেই দিক থেকে এই মেয়ে একটু বেশি সুন্দরী। সে যাগ্গে শান্ত সরল ধীর স্থির, তো তাহলেই হবে। মনটাকে খুশি করে সেখান থেকে বেরিয়ে আসলো সুমিতা দেবী। তারপর ঘটককে বলতে লাগলো, এই মেয়েই আমার পছন্দ, এই মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে দেব আমি। সুমিতা দেবী ভাইয়ের বাড়ি এসে ভাইকে জানালো যে তার মেয়ে পছন্দ হয়ে গেছে, তাই আজই তিনি বাড়ি ফিরে যেতে চান। সেই কথা শুনে ভাই সমীর তাকে জিজ্ঞেস করে, বর্দি, মেয়ে নিশ্চয়ই খুব সুন্দরী আর শিক্ষিতা। তাই তো, তাই তো। শৈবালের জন্য তুমি কি আর যেমন তেমন পাত্রে নির্বাচন করবে? কিন্তু দিদি, আমি একটা কথাই ভেবে পাচ্ছি না, তুমি শহরের এত এত মেয়ে থাকতে এই অজপাড়া গায়ে মেয়ে দেখতে কেন আসলে? সুমিতা দেবী একটু বিরক্ত হয়ে বললেন, বাবা, এত আগ্রহ মনের মধ্যে চেপে রেখেছিস? তা আগে বললেই তো পারতিস আমাকে। এই কথা একটু বিদ্রুপ করে বলে সুমিতা দেবী আবারও বলতে থাকেন, হ্যাঁ, মেয়ে একটু সুন্দরী আছে বই কি, কিন্তু অল্প শিক্ষিতা। গরিব ঘরের মেয়ে। আমি আমার ছেলের জন্য সহজ সরল সাধারণ অল্প শিক্ষিতা মেয়েই খুঁজছিলাম, আর সেই মতোই পেয়ে গেছি মেয়ে। বেশি শিক্ষিত মেয়ের আবার দেমাগ বেশি কিনা, তারা দুদিন সংসার করে বলবে আর সংসার করবে না। তাই আমার ছেলের ভালোর জন্যই আমি এমন মেয়েই খুঁজেছি। সমীর এই কথা শুনে যার পরনাই অবাক হয়ে গিয়েছিল। পাশে দাঁড়িয়ে থাকা মালা কিন্তু একটু অবাক হয়নি। সে মনে মনে ভাবছে, দিদি, তোমাকে চিনতে আমার একটুও বাকি নেই। তুমি যে কেন এরকম মেয়ে শৈবালের জন্য খুঁজেছো সে আমি খুব ভালো করেই জানি। রূপাকে তো আর নিজের পায়ের তলায় রাখতে পারোনি, তাই এই মেয়েকে দিয়ে তুমি তোমার সব আশা পূরণ করতে চাও। শোনো দিদি, কারো ভাগ্য কেউ নিতে পারে না। এই মেয়ের জন্য ভগবান যা লিখে রেখেছে তুমি চাইলেও তা আটকাতে পারবে না। সুমিতা দেবী সন্ধ্যার দিকে বাড়ি ফিরে এসেছিল। ছেলেরা তখন কেউ বাড়ি ফেরেনি। রূপার ঘরে একবার উকি মেরে দেখলো কি যেন লেখালেখি করছে। ওকে দেখেই গা জ্বলে গেল সুমিতা দেবীর। বিড়বিড় করে বলতে লাগলো, সারাক্ষণ নিজেকে নিয়েই আছে, আপদ একটা। বিয়েটা তো করলো না, এদিকে আমার দুই ছেলেকেও হাতে রেখে দিয়েছে। কিছু বলারও উপায় নেই ওনাকে। বলতে গেলে এমন গম্ভীর হয়ে কথা বলে যে তারপর আর কোনো কথাই বলা যায় না। দাঁড়া, তোর দেমাক আমি এবার মাটিতে মিশিয়েই ছাড়বো। আনছি আমার মনের মতো মেয়ে। ছেলেরা সব এক এক করে ঢুকলো বাড়িতে। তাদের মা যে বাড়িতে এসেছে তারা দেখেছে, কিন্তু সেই দিকে তাদের আগ্রহ নেই। মাকে ভালোবাসে ঠিক আছে, কিন্তু মায়ের থেকে দিদির প্রতি তাদের বেশি টান। হবে নাই বা কেন? সেই ছোট্টবেলা থেকেই তো এই দিদি তাদের কোলে পিঠে করে মানুষ করেছে। তাই তারা প্রত্যেকদিন অফিস থেকে ফিরেই আগে দিদির ঘরে যাবে, 5-10 মিনিট কথা বলে তারপর যে যার মতো নিজের ঘরে চলে যাবে। তাই আজকেও তার অন্যথা হয়নি। আর এই ব্যাপারটা দেখে সুমিতা দেবী রাগে গজগজ করতে থাকেন, অন্যদিন যাস ঠিক আছে, কিন্তু তোরা এসে দেখেছিস যে আমি বাড়ি এসেছি, তা সত্ত্বেও তোরা আমার সাথে দেখা না করে মেয়ের সাথে দেখা করতে গেছিস। আমারই অন্যায় হয়েছে ছোটবেলায় ওই মেয়ের কাছে তোদের রেখে মানুষ করা। সুমিতা দেবী যখন দেখলো কোনো ছেলেই তার সাথে দেখা করতে এলো না, তখন তিনি নিজেই গেল বড় ছেলের ঘরে। গিয়ে দেখলো শৈবাল ল্যাপটপে কিছু কাজ করছে। সুমিতা দেবী তখন বললেন, কিরে বাবু, ব্যস্ত আছিস নাকি? না না মা, বলো,
আসো, ভেতরে এসে বসো। হ্যাঁ, সে বসছি, কিন্তু বাবু তুই যে বাড়ি এসে আমার একবারও খোঁজ নিলি না, সোজা চলে গেলি রূপার ঘরে। আমি কি এতটাই খারাপ রে? আমার সাথে বসে দুটো কথা বলা যায় না? ধুর, কি যে বলো না মা, আজকে একটু ব্যস্ত ছিলাম। দিদির ঘরে গিয়েও দাঁড়াইনি বেশিক্ষণ। বলো, কি বলবে? বলছিলাম যে আমি তো মেয়ে পছন্দ করে এসেছি তোর জন্য। খুব ভালো মেয়ে রে, দেখতে শুনতে ভালো, বাড়ির কাজবাজ সব জানে। আর সুমিতা দেবী কথা শেষ করতে পারেনি, তার আগেই শৈবাল বলে উঠল, 1 মিনিট। বাড়ির সব কাজ পারে মানে? বাড়িতে কাজ করার জন্য কি তাকে নিয়ে আসছো তুমি? আর মেয়ের যোগ্যতা কি? কতদূর পড়াশোনা করেছে মেয়ে? মেয়ে তুমি দেখে আসলেই তো আর হলো না, সেই মেয়ে আমার যোগ্য কিনা সেটাও তো আগে দেখতে হবে। সুমিতা দেবী এইবার একটু হকচকিয়ে গেছেন। কি বলবেন তিনি এইবার তার ছেলেকে? তাও একটু আমতা আমতা করে তিনি বলতে লাগলেন, মানে মেয়ে উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু বাবু মেয়ে দেখতে খুব সুশ্রী, খুব ভালো মেয়ে। কি? তুমি আমার জন্য উচ্চ মাধ্যমিক পাশ করা মেয়ে দেখেছো? তোমার কি বলতে একটু বাদলো না মা? আমি সুন্দরী মেয়ে চাই না, কিন্তু আমি একটু শিক্ষিতা মেয়ে চেয়েছিলাম, যে অন্তত সর্বক্ষেত্রে আমার পাশে থাকার যোগ্যতা রাখবে। আর তুমি এই 2 দিন ধরে খুঁজে শেষমেশ এরকম মেয়ে খুঁজেছো? আমি কিছুতেই এই মেয়েকে বিয়ে করব না, কিছুতেই না। সুমিতা দেবী পড়লেন ভারী বিপাকে। তিনি ভেবেছিলেন ছেলেকে যা বলবে সে হয়তো সবই মেনে নেবে, কিন্তু এইবার তিনি কি করবেন? তিনি ভাবতে থাকেন, এই মেয়ে যদি না আনতে পারি, তাহলে ছেলে নিশ্চয়ই কোনো স্মার্ট মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে আসবে। আর তখন কি হবে? সেই মেয়েকে তো তিনি আর হাতের পুতুল করে রাখতে পারবেন না। যে করেই হোক ওই মেয়েকেই এই বাড়ির বড় বউ করে সে নিয়ে আসবে। তখন তার মাথায় এক কুবুদ্ধি খেলতে থাকে। সুমিতা দেবী কিছুক্ষণ চুপ করে কুমিরের কান্না কাঁদতে থাকেন আর বলতে থাকেন, আমার কপালে কি এই লেখা ছিল? কোনোদিন একটু সুখ পেলাম না। এক মেয়ের বাবাকে বিয়ে করে কোনোদিনও স্বামীর সুখ তেমন পেলাম না। ছেলেগুলোও আমাকে ভালোবাসে না। ভেবেছিলাম নিজে পছন্দ করে বড় ছেলের জন্য বউ নিয়ে আসবো, কিন্তু সে স্বপ্নও আমার স্বপ্নই রয়ে গেল। আমি আর থাকবো না এই বাড়ি। কাল সকাল হলেই আমি সব ব্যাগপত্র গুছিয়ে এই বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে চলে যাব। এই কথাগুলো বলে সুমিতা দেবী আরো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। শৈবাল পড়ল এইবার মহা অস্বস্তির মধ্যে। এইবার সে কি করবে? সত্যি সত্যি যদি তার মা বাড়ি ছেড়ে চলে যায়, তখন কি হবে? আর সত্যি বলতে বিয়ে করার ইচ্ছে তেমন ছিল না। কলেজ লাইফে প্রেমে ছ্যাঁকা খেয়ে সে ওইসব প্রেম থেকে এতকাল দূরে থেকেই এসেছে। কিন্তু যখন তার মা বিয়ের কথা বলেছিল তাকে, তখন সে রাজি হয়েছিল ঠিকই, কিন্তু এরকম মেয়ে তো সে তার জীবনসঙ্গী হিসেবে চায়নি। এদিকে মা নাছোড়বান্দা, ওই মেয়ের সাথেই আমার বিয়ে দিয়ে ছাড়বে, রাজি না হলে বাড়ি ছেড়ে চলে যাবে। সে মনে মনে ভাবলো, তার জীবনে হয়তো সংসার সুখ নেই, তাই বিয়ে যখন করতে বলছে করেই নিক, অন্তত মায়ের এই রোজকার নাটক থেকে তো বাঁচা যাবে। তাই সে একটু গম্ভীর হয়ে তার মাকে জানালো, ঠিক আছে, আর কেঁদো না। যাকে পছন্দ করেছো আমার জন্য, তাকে বিয়ে করতে আমি রাজি আছি, কিন্তু কোনোদিনও স্ত্রীর মর্যাদা তাকে আমি দিতে পারবো না। আর তখন কিন্তু আমাকে তুমি কিছু বলতে আসবে না। এই কথা বলে শৈবাল নিজের কাজে মনোযোগ দেয়। এদিকে সুমিতা দেবী মনে মনে বলতে থাকেন, আরে সেটা তোর ব্যাপার, মর্যাদা দিবি কি দিবি না, দিলেই বা আমার কি আর না দিলেই বা কি। না দিলে তো বরঞ্চ আমার ভালো, মেয়ে আরো অসহায় হবে, আর আমি যা বলবো তাই শুনবে মন দিয়ে। এই কথা ভাবতে ভাবতে হেসে ঘর থেকে বেরিয়ে যায় সুমিতা দেবী। শুরু হয়ে গেছে বিয়ের তোড়জোড়। চারুর মামি বলে দিয়েছে একটা টাকাও খরচ করতে পারবে না ওই মেয়ের জন্য। সুমিতা দেবী তাতে কোনো আপত্তি নেই, মেয়েকে এখানে এনেই বিয়েটা দেবেন তিনি, কিন্তু তার একটা শর্ত আছে, মেয়ের মামা মামিকে তিনি এই শহরে আনতে পারবেন না, তাহলে নাকি সুমিতা দেবীর আত্মীয় স্বজনদের কাছে মাথা কাটা যাবে লজ্জায়। তাতে অবশ্য সোজাসুজি জানিয়ে দিয়েছে চারুর মামি, আমাদের তাতে কোনোই অসুবিধা নাই গো, মেয়ে বিদেই হলেই আমি বাঁচি, ওর মামাখানা একটু গাইগুই করতে পারে, আমি ধমক দিলেই আর কোনো কথা কইতে পারবে লাই, আপনি যবে খুশি ওই মেয়েকে নিয়ে চলে যেতে পারেন। বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে, কিন্তু সে নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই রূপার। তাকে যখন কেউ কিছুই জানায়নি, তারই বাকি দায় পড়েছে আগ বাড়িয়ে সব শোনার। কিন্তু শৈবালের কথা ভেবে তার একটু খারাপ লেগেছে।
একই বাড়িতে থাকার দরুন কোনো কথা কারোর অজানা থাকে না। শৈবালের জন্য সুমিতা দেবী যে কোন মেয়েকে পছন্দ করেছে সেই কথা সবই কানে এসেছে রূপার। এমনকি শৈবাল এই বিয়ে নিয়ে একটুও খুশি নয় সেটাও লক্ষ্য করেছে রূপা। তাই হয়তো শৈবাল খুব চুপচাপ থাকে কদিন, ঠিক মতো আসে ওনার দিদির ঘরে। রূপা সবে বুঝতে পারছে, কিন্তু কিছু করার তার নেই। এই বিয়ের বিপক্ষে কিছু বলতে গেলেই তুমুল অশান্তি শুরু করবে সুমিতা দেবী, আর এই অশান্তিরই খুব ভয় পায় রূপা। তাই তো সব সময় নিজেকে গুটিয়ে রাখে। এদিকে চারুর মন খুব খারাপ। সে শুনেছে কলকাতার অনেক বড় বাড়িতে চাকুরিওয়ালা ছেলের সাথে তার বিয়ে হবে, কিন্তু সে তো জানে সেই ছেলের যোগ্য সে নয়। তবুও কেন তার মা তার মতো একটা অতি সাধারণ মেয়ের সাথে তার বিয়ে দিতে চাইছেন? সে বলতে থাকে, ভগবান, আমি তো এত বড় ঘর চাইনি যেখানে আমার মামা যেতে পারবে না। সেখানে আমি কি করে বিয়ে করে চলে যাই? মামা যে আমাকে খুব ভালোবাসে, শুধু মামির জন্যই পেরে ওঠে না। আমি কি করব ভগবান? এই গ্রামের প্রত্যেকটা মানুষকে ছেড়ে আমার চলে যেতে হবে। জানি না ভগবান, তুমি আমার জন্য কি লিখে রেখেছো। আমার যে বিয়েতে রাজি না হয়েও কোনো উপায় নেই, না হলে যে মামি মামার ওপর অত্যাচার করবে। আমি যে আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। কালই এসে আমাকে ওই ভদ্রমহিলা নিয়ে চলে যাবে। পরশুদিনই নাকি বিয়ে। আমি কি মানিয়ে নিতে পারবো ভগবান? কিছু জানি না, আমি কিচ্ছু না। মালা খবর পেয়েছে আজ বর্দি এসেছিল, মেয়েকে নিয়ে চলে গেছে, কিন্তু তাদের বাড়ি আসেনি, এমনকি নিমন্ত্রণ পর্যন্তই করেনি। শুধু তাদের নয়, মেজ বোনকেও সে বলেনি, শুধুমাত্র ছোট বোনকে নিমন্ত্রণ করেছে সে। আর কেনই বা নিমন্ত্রণ করবে তাদের? তাদের কি আর সে যোগ্যতা আছে ওদের সাথে মেলামেশা করার? সমীরেরও মনটা খারাপ, হয়তো ভাবছে এরকমও অকৃতজ্ঞ হয় কেউ। টাকা ছাড়া আর কিছুই চেনে না এরা। চারু এই প্রথম পা রাখলো এই বাড়িতে। কত বড় বাড়ি! এরকম বাড়ি তো সে প্রথম দেখছে। তার হাত পা যেন কাঁপছে। কি করবে সে? কার সাথে কি কথা বলবে কিছুই তো সে তেমন বুঝতে পারছে না। তাকে নিয়ে গিয়ে একটা ঘরে বসালো সুমিতা দেবীর ছোট বোন, আর বলতে লাগলো, সাথে করে যে শাড়ি এনেছো ওইটাই আপাতত ফ্রেশ হয়ে পরে ফেলো। একটু পরে দিদি আর আমি তোমাকে শপিং মলে নিয়ে যাব, তোমার জন্য যা যা লাগবে সব কিনে নিয়ে আসবো। বাকি সব গোছানো হয়ে গেছে প্রায়। এই কথা বলে সেই মহিলাটি সেখান থেকে চলে যায়। চারু ভাবতে থাকে, এই বাড়িতে কে কে আছে কিছুই তো সে জানে না। আর সব থেকে বড় কথা, যে মানুষটির সাথে তার বিয়ে হবে সেই মানুষটিকে সে একটি বারের জন্য একবারও চোখের দেখাও দেখেনি। কেমন দেখতে তাকে! না না, এ কি ভাবছে সে? যেমনই দেখতে হোক না কেন, তার মতো অভাগীকে বিয়ে করছে সে, তাতেই তো তার ধন্য হয়ে যাওয়া উচিত। সে কেমন দেখতে, কেমন তার ব্যবহার, সেই সব জানার অধিকার তার নেই, আর থাকতেও পারে না। সে তখন শৈবালের ছোট মাসির দেখিয়ে দেওয়া অ্যাটাচ বাথরুমে ঢুকলো স্নানটা সারতে, কিন্তু কিছুই তো তেমন সে বুঝতে পারছে না। কোথা দিয়ে জল বেরোয় কি করে বুঝবে সে? সে কোনোদিনও দেখেছে নাকি এই সব? অনেক কষ্টে এটা ওটা ঘোরাতে ঘোরাতে শেষমেশ পারলো সে ট্যাপটা ঘোরাতে। স্নান সেরে বেরিয়ে এসে একটা মোটামুটি শাড়ি পরে নিল সে। শাড়িটা খারাপ নয়, পুজোর সময় তার মামা গত বছর মামির থেকে লুকিয়ে তাকে এই শাড়িটি কিনে দিয়েছিল। পরেনি কখনো সে মামির ভয়ে। সুমিতা দেবী একটু পরে এসে তাকে ডাকতে গিয়ে দেখেন মেয়েটিকে ভারী সুন্দর দেখতে লাগছে শাড়িটি পরে। দেখে মনে হচ্ছে কত শিক্ষিতা, আধুনিকা একটা মেয়ে। এই মেয়েকে দেখলে নিশ্চয়ই তার ছেলে আর রাগ করে থাকতে পারবে না। এই মেয়েকে সে তার নিজের মতো করে তৈরি করে নেবে। চারুকে নিয়ে সুমিতা দেবী আর তার ছোট বোন বেরিয়ে গেল কেনাকাটা করতে। একটা বড় শপিং মলে ঢুকেছে সবাই। চারু তো এই সব প্রথম দেখছে, খুব ভালো লাগছে তার। এত কিছু সে দেখতে পাবে জীবনে কোনোদিনও ভাবতে পারেনি সে। কত দামি শাড়ি কিনে দিচ্ছে সুমিতা দেবী তাকে। চারু মুগ্ধ হয়ে সেই শাড়িগুলো দেখছিল। আর চারুকে দেখে সুমিতা দেবী সেটা বুঝতে পেরে চারুকে বলল, এ তো সামান্য কিছু, তুমি যদি আমার কথা শুনে চলো তাহলে তোমাকে আমি আরো আরো অনেক কিছু দেব। চারু তো অত আশা করে না, এই যা পাচ্ছে এটাই তো তার কাছে স্বপ্নের মতন। সে কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নাড়ালো। সে শুনবে তার শাশুড়ি মায়ের কথা, কিন্তু চারু তো জানে না কি কথা শুনে চলার কথা তার হবু শাশুড়ি মা তাকে বলছে। সে তো গ্রামের সহজ সরল সাধারণ মেয়ে।
সন্ধে হয়ে গেল বাড়ি ফিরতে ফিরতে। দুই একজন আত্মীয় স্বজন চলে এসেছে বিয়ে বাড়িতে। কালই তো বিয়ে, আজ থেকেই তো সবাই আসতে শুরু করবে। তেমন এলাহি আয়োজন করছেন না সুমিতা দেবী। আত্মীয় স্বজন ও কয়েকজন প্রতিবেশী মিলিয়ে 50 জনের মতো নিমন্ত্রিত। তেমন আত্মীয় স্বজন তাদের নেইও, কারণ সুমিতা দেবী কারোর সাথে তেমন সম্পর্ক রাখেন না। যাদের একান্তই না বললে নয় তাদেরই শুধু বলেছেন। আর ছেলে শৈবাল তো বলেই দিয়েছে তার অফিসের কাউকেই সে নিমন্ত্রণ করবে না। কোন মুখে বলবে সে? যদি তারা এসে দেখে এরকম একটা মেয়েকে সে বিয়ে করছে, তাহলে তার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? চারু বাড়িতে ঢুকে দেখলো লিভিং রুমের সোফাতে বসে একজন মহিলা কি যেন লেখালেখি করছেন। বয়স আনুমানিক 37-38 হবে, কিন্তু কি সুন্দর দেখতে তাকে, কি অপূর্ব তার মুখভঙ্গিমা, কি দারুণ গাম্ভীর্য সে বহন করে রয়েছে। চারু বুঝতে পারল না কে সে। সুমিতা দেবীর দিকে একবার তাকালো চারু, আর তখনই জোরে বলে ফেললেন, সুমিতা দেবী। ও তুমি চিনতে পারছো না চারু? ওকে, ও হলো তোমার হবু শ্বশুর মশাইয়ের আগের পক্ষের মেয়ে। বিয়ে করেনি, এখানেই পড়ে রয়েছে। চলো চলো ঘরে চলো, সবার সাথে আলাপ করার দরকার নেই। সুমিতা দেবী যেন একটু জোর পেয়েছেন। এইভাবেই এই মেয়েকে জব্দ করতে হবে, তবেই যদি এই মেয়ে এই বাড়ি ছাড়ে। সুমিতা দেবীর কথা শুনে রূপা এদিকে তাকালো, আর সে তাকানো দেখে সুমিতা দেবী কি একটু কেঁপে উঠলেন। কি জানি, রূপা তো জানে এই মেয়েকে সুমিতা দেবী কেন নিয়ে আসছে। হাতের পুতুল করে রাখতে চায় সেই মেয়েকে, কিন্তু মেয়েটার দিকে তাকিয়ে রূপলেখার বুক মোচড় দিয়ে উঠল কেন? কি মায়াবী চেহারা মেয়েটির, দেখলে কি মায়া লাগছে। না না, কি ভাবছে কি এসব রূপা? কারোর প্রতি তার মায়া নেই, এমনকি প্রাণপ্রিয় ভাইদের থেকেও সে সবসময় দূরে দূরেই থাকে, মায়ায় জড়াবে না বলে। কিন্তু তারা শুনলে তো। এই কথা ভাবতে ভাবতে রূপা তার লেখার খাতা নিয়ে নিজের রুমে চলে গেল। চারু মনে মনে ভাবছে, তার মানে এটা তার ননদ। কিন্তু তার হবু শাশুড়ি মা এরকম ব্যবহার করলো কেন ওই দিদির সাথে? এদিকে সুমিতা দেবী ঘরের ভিতর এসে চারুকে জানালো, শোনো, ওই মেয়ের সাথে কিন্তু তুমি কখনো কথা বলতে যাবে না। খুব অহংকার ওই মেয়ের, নিজে তো বিয়ে করলো না, আর ভাইদেরও বিয়ে হোক সেটাও চায় না। চারু একটু ভয়ে ভয়ে বলল, কিন্তু কেন? দিদিটা তো ভালোই। চুপ, একদম চুপ। আমি যা বলবো তাই শুনতে হবে তোমাকে, মনে থাকে যেন কথাটা। কোনো প্রশ্ন করা যাবে না, বুঝতে পেরেছো তুমি? চারু ভয়ে ভয়ে থরথর করে কাঁপছে, আর সেটা দেখে সুমিতা দেবী মনে প্রশান্তির হাসি এনে সেখান থেকে চলে গেলেন। শৈবাল এই বিয়ের ব্যাপারে কোনো কাজই করছে না। অফিস থেকে 4 দিন ছুটি সে চেয়ে নিয়েছে, কিন্তু সারাদিন সে বাইরে বাইরেই কাটাচ্ছে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। কি হবে বাড়ি এসে? শুনেছে সে ওই মেয়েকে মা এই বাড়িতে নিয়ে এসেছে। ওই মেয়ের মুখোমুখি সে হতে চায় না, তাই তো আজ সে রাত করে বাড়ি ফিরেছে। কিন্তু বাড়ি ফিরে দেখলো এখনো বাড়ি জমজমাট। কয়েকজন মিলে ঘরের একটা কোনায় বসে হাসাহাসি করছে। ওকে দেখে দৌড়ে আসলো ওর 10 বছরের ছোট মাসির মেয়ে। দাদা ভাই, দাদা ভাই, এদিকে এসো, দেখো বৌদি ভাইকে মেহেন্দি পরে কি সুন্দর দেখতে লাগছে। এক প্রকার জোর করে শৈবালকে টানতে টানতে মিষ্টু নিয়ে গেল সেই স্থানে। সেখানে উপস্থিত সবাই শৈবালকে দেখে খুব খুশি। সবাই সরে দাঁড়ালো। সামনে বসে রয়েছে এক সুন্দরী রমণী, সত্যি অপূর্ব দেখতে তাকে। কিন্তু তাকে দেখে শৈবালের মাথা গরম হয়ে গেল। সে জোরে মিষ্টুকে বলতে লাগলো, আনন্দ করছিস কর না, আমাকে জ্বালানোর কি আছে? সর এখান থেকে, আমাকে যেতে দে, আমার কাজ আছে। এই কথা বলেই শৈবাল সেখান থেকে গড়গড় করে হেঁটে চলে গেল। মিষ্টুর চোখে জল, স্বাভাবিক। কত আশা নিয়ে দাদা ভাইকে ডাকতে গিয়েছিল। আর চারু, সে কি করছিল তখন? সে তখন মনে মনে তার ভবিষ্যতের কথা ভাবছিল, আর বারে বারে ভবিষ্যতের কথা ভেবে আটকে উঠছিল। শৈবাল যে তাকে পছন্দ করেনি সেটা তার কথার ধরন দেখেও বুঝতে পেরে গেছে। তাহলে কেন তার হবু শাশুড়ি মা জোর করে তাকে বিয়েটা দিচ্ছে? কিছু ভাবতে পারছে না চারু, কিচ্ছু না। পরের দিন রাত থাকতে দধি মঙ্গলও হয়ে গেল, গায়ে হলুদও হয়ে গেল। চারু আর শৈবালের আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা জায়গায়। এই সময়ের মধ্যে চারু অনেকবার খুঁজেছে তার ননদকে, কিন্তু কোথাও দেখতে পায়নি। তাহলে কি সে সত্যি থাকবে না এই বিয়েতে? বিয়ের জন্য লজ ভাড়া করা হয়েছে, চারুকে আগেই সেখানে নিয়ে যাওয়া হয়েছে।
শৈবাল বিয়ে করতে যাওয়ার আগে তার রূপাদির ঘরে গেল। দেখলো দিদি জানলার পাশে দাঁড়িয়ে কি যেন ভাবছে। দিদি বলে ডাক দিতেই রূপা চমকে উঠল। দিদি, তুমি তো সবই বুঝতে পারছো, এই বিয়েতে আমার মত নেই, তবুও মায়ের জেদের কাছে আমার হার মানতেই হলো। তাই যখন বিয়ে করতেই যাচ্ছি, তোমাকে যদি একটা প্রণাম না করে যাই তাহলে আমি মোটেও শান্তি পাবো না। এই কথা বলে শৈবাল প্রণাম করল রূপলেখাকে। রূপার চোখে জল, আর আটকাতে পারল না নিজেকে। ভাইকে উঠিয়ে জড়িয়ে ধরল ভাইকে আর বলল, আমার কোনো কথা বলার সাজে না, তুই ভালো থাক, এইটুকুই শুধু চাই। কিন্তু আজ আরো একটা কথা তোকে বলতে চাই। জানি মেয়েটাকে তোর পছন্দ হয়নি, কিন্তু সেই বিয়েটা তো করছিস, তাই মেয়েটার সাথে বিয়ের পর খারাপ ব্যবহার করিস না। মন থেকে মেনে নে ওকে, তাহলে দুজনেই ভালো থাকবি। এইভাবে একটা মেয়েকে বিয়ে করে নিজেকে কষ্ট দেওয়ার ও তাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। যা ভাই, এইবার অনেক দেরি হয়ে যাচ্ছে। তোমার সব কথাকেই আমি সারা জীবন প্রাধান্য দিয়ে এসেছি। এইবার দিদি তুমি আমায় ক্ষমা করো, আমি পারবো না তোমার এই কথা রাখতে। এই কথা বলে আর না দাঁড়িয়ে শৈবাল বাইরে দাঁড়িয়ে থাকা ভাই মলয়কে নিয়ে গাড়িতে করে চলে গেল সেই ভাড়া করা লজে। আর রূপা দাঁড়িয়ে ভাবতে লাগলো, কি আছে আমার ভাইটার কপালে, আর কি বা লেখা আছে ওই মেয়েটির কপালে। ঠাকুর, ওদের তুমি সুখী করো, সংসারী করো। বিয়ের দিন চারুকে ভারী সুন্দর লাগছিল। কেউ দেখলে বলতে পারবে না গরিব ঘরে হেলা ছেদ্দা হয়ে মানুষ হয়েছে এই মেয়ে। তবুও কথা কি চেপে থাকে? অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমালোচনা করতে ছাড়েনি। এত ভালো ছেলের জন্য শেষমেশ গরিব ঘরের অল্প শিক্ষিত মেয়েকে বেছে বেছে নিয়ে আসলো সুমিতা। আরে আর বলো না, সবই ওই সুমিতার বুদ্ধি গো। ওর কথায় ওঠবোস করবে এমন মেয়েই তো ইচ্ছে করে নিয়ে আসলো। যতই চারুকে সুন্দর লাগুক না কেন, শৈবাল তার দিকে একবারও ফিরে তাকায়নি। শুভদৃষ্টির সময়ও নয়, অনিচ্ছা সত্ত্বেও সিঁদুরটা শুধু পরিয়েছিল। চারুরও অতটা এখন আর খারাপ লাগছে না। এত ভালো একজন ছেলে তাকে যে বিয়ে করেছে, এতেই সে ধন্য হয়ে গেছে। শুধু মামার জন্য মনটা খারাপ লাগছে তার। একটিবার যদি মামাকে একটু দেখতে পেত, কিন্তু সে আশা করাই যে বৃথা। মামাকে কোনো দিনও দেখতে পাবে কিনা সেটাই তো সে জানে না। আজ বউ ভাত, ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে বউ ভাতের, কিন্তু চারু আজ সারাদিনে একটিবারও শৈবালকে দেখতে পায়নি। রাত্রে যে কয়েকজন অতিথি এসেছিল সবাই প্রায় শৈবালের কথা জিজ্ঞেস করেছে, কিন্তু সুমিতা দেবী এটা ওটা বলে এড়িয়ে গেছে সেই প্রশ্ন। ফুলশয্যার ঘরে চারুকে কিছু বৌদিরা মিলে পৌঁছে দিতে গেল, আর অনেকে হাসি ঠাট্টাও করছিল চারুর সাথে। কিন্তু চারু যে নীরব। আদৌ কি তার স্বামী ফুলশয্যার নিয়ম রক্ষা করতে আসবে? চারুর ভাবনায় ঠিক হলো। 1 ঘন্টা মতো পেরিয়ে গেছে সময়, কিন্তু শৈবাল এখনো বাড়ি ফেরেনি। বৌদিরা শেষে ক্লান্ত হয়ে ফিরে গেছে যে যার ঘরে, আর একা চারু অধীর আগ্রহে বসে রয়েছে তার স্বামীর অপেক্ষায়। কখন যে দুটো চোখের পাতা লেগে এসেছে নিজেও জানে না চারু। ঘুম ভাঙল জানলা দিয়ে প্রতিফলিত হয়ে আসা সূর্যের আলোয়। প্রথমে সে তো বুঝতেই পারেনি সে কোথায় আছে। ঘোর ভাঙলে ধরফর করে উঠে বসলো সে। দেখলো তার স্বামী শৈবাল পাশে থাকা একটা সোফাতে অঘরে ঘুমোচ্ছে। চারু আর ডাকার সাহস পেল না। আর ডাকার অধিকার কি তার আছে? সে তো যোগ্যই না তার স্ত্রী হওয়ার। শাশুড়ি সুমিতা দেবী চারুর মুখ দেখে বুঝলেন শৈবাল তাকে এখনো মেনে নিতে পারেনি। তিনি মনে মনে ভাবলেন, সময় হলে ঠিক মেনে নেবে। মেয়ে যদি আমার কথা শোনে তবে আমি নিজেই চেষ্টা করব সমস্ত কিছু ঠিক করার। দেখতে দেখতে প্রায় 15টা দিন কেটে গেল। না, এখনো পর্যন্ত তেমন কোনো কথাই হয়নি শৈবাল আর চারুর মধ্যে। মাঝে একদিন চারু সুমিতা দেবীর কথায় শৈবালের অফিসের জামা প্যান্ট ইস্ত্রি করে গুছিয়ে রেখেছিল, আর সেটা দেখে শৈবাল কড়া কথায় চারুকে জানিয়েছিল, ফার্দার তুমি আমার কোনো জিনিস যদি হাত দিয়েছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমার মতো মেয়েকে আমি বিয়ে করেছি, এতেই তোমার ধন্য হয়ে যাওয়া উচিত। এর থেকে বেশি কিছু আর আশা করো না। তোমাকে কোনোদিনও আমি নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবো না। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। আর সেই সময় রূপলেখা শৈবালের ঘরে ঢুকেছিল। দিদিকে দেখে যার পরনাই চমকে গিয়েছিল শৈবাল। এই নতুন বাড়ি করার পরে কোনোদিনও তার দিদি তার ঘরে কখনো আসেনি, আর আজ সেই দিদি তার ঘরে এসেছে। কিছু একটা বলতে যাচ্ছিল শৈবাল, কিন্তু তাকে আটকে দিয়ে রূপা বলল,
চারু এই ঘর থেকে বেরিয়ে যাবে কেন? ও তো তোর বিয়ে করা বউ, কোনো হেলার পাত্রী তো সে নয়। তোর যতটা এই ঘরে অধিকার আছে, চারুরও ঠিক ততটাই অধিকার আছে এই ঘরে। কাউকে সম্মান দিতে না পারিস, কিন্তু কখনো কাউকে অসম্মান করিস না। আর এই যে তুমি, তোমার কোনো আত্মসম্মান নেই? মুখের উপরে জবাব দিতে পারো না? এখনো বলছি প্রতিবাদটা করতে শেখো। শৈবাল তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলার ক্ষমতা এখন আর তার নেই। কিন্তু চারু, সে কি ভাবছিল তখন? সে তখন ভাবছিল এই বাড়িতে এসেছে প্রায় 18-19 দিন হয়ে গেছে। প্রায় প্রত্যেক দিনই তার শাশুড়ি মা এই দিদির সম্পর্কে কত বাজে কথাই না বলে, এমনকি তার সাথে কথা বলতেও বারণ করে দিয়েছেন তার শাশুড়ি মা। আর আজ এই দিদি তার হয়ে প্রতিবাদ করলো। তাহলে কেন তার শাশুড়ি মা এত বাজে বাজে কথা বলে এই দিদির নামে? এমনকি চারু তো এটাও দেখেছে দিদি নিজের মতোই সবসময় থাকে, কারোর কোনো ব্যাপারে থাকে না। সকালবেলা এবং রাত্রেবেলা তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে, শুধুমাত্র চারু ছাড়া। এমনকি রূপাও থাকে সেখানে, কারণ চারু দেখেছে দিদি খেতে না আসলে ভাইরা কেউ খেতে বসে না। তাই হয়তো দিদির অনিচ্ছা সত্ত্বেও একসাথে বসে খেতে হয়। কিন্তু খেতে বসেও সে একটা কথা মুখের থেকে বের করে না। সুমিতা দেবী ইনিয়ে বিনিয়ে কত কথাই বলে। হ্যাঁ, সরাসরি কিছু তার সামনে বলে না, কারণ তার হয়তো সে সাহসটাই নেই। কিন্তু ওই দিদির তখন মুখের একটুও পরিবর্তন হয় না, চুপচাপ খেয়ে সেখান থেকে চলে যায়। আর আজ তো দেখে নিল কত ভালো মানুষ দিদি। চোখের জল আটকে রাখতে পারছে না চারু, মাথা নিচু করে সেও দাঁড়িয়ে আছে। রূপার কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। আজকের পর্ব এ পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব কাল আমি দুপুর 2টোয় আপলোড করে দেব। এই গল্পটা যেহেতু অনেক বড়, তাই ধারাবাহিকভাবে আমার লিখতে হয়েছে। আর আপনারা সবাই জানেন যে আমি অডিও স্টোরি করি, তাই সময় খুব কমই পাই আমি। কিন্তু লিখতেও যে ভালোবাসি, তাই মাঝে মাঝে 2-1টা গল্প লেখা হয়ে যায়। আর যেহেতু এটা অনেক বড় গল্প, তাই কিছু কিছু স্পেলিং অটো কারেক্ট হয়ে ভুল হয়ে গেছে। আমি সেগুলো আর শোধরানোর টাইম পাইনি, কিন্তু যখন আমি পাঠ করেছি তখন সেটাকে শুধরে নিয়ে আমি পড়েছি। তবুও ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আর কেমন লাগছে গল্পটা সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।